কিন্তু এটা অভ্যুত্থানের সরকার প্রফেসর কাজী মারুফ হোসেন, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে, প্রফেসর ইউনূস এখনো বলছেন 26শে জুনের মধ্যেই ভোট, তারপরেও বিএনপির সঙ্গে এই যে একটা তীব্র অনাস্থার সংকট মনে হচ্ছে, সেটি কেন হলো এটি একটু বুঝতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে প্রফেসর ইউনূস একাধিক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে তিনি অন্তত 3বার বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই, কিন্তু সেটা হয়েছে এবং আন্দোলনের মুখেই হয়েছে। ফলে আন্দোলনের মুখে যদি বলে যে প্রফেসর ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় চাই, যেটা কেউ কেউ বলছেন, উপদেষ্টারাও কেউ কেউ বলছেন, 5,000 লোক এসে যদি বসে, তাহলে প্রফেসর ইউনূস কি শেখ হাসিনা সরকারের পূর্ণ মেয়াদটা পূরণ করতে পারে? আবারও ধন্যবাদ। আমি আমার দুই পাশে দুই রাজনীতিবিদ থাকার সুবাদে যেটা হয়েছে যে ওনারা বিজ্ঞ রাজনীতিবিদ, তাদের সাথে আমার পার্থক্য হচ্ছে ওনারা যত কথা বলতে পারেন আমি ততটা পারি না। ওনাদের সময় থেকেও অনেক বেশি বলেন, ফলে আমার জন্য মুশকিল হয় যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সমস্যা হতে পারে। বাট আমি একটা আপনার প্রশ্ন থেকে ধরতে চাই এবং আমি অবশ্যই আজিজুল বারী হেলাল আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই যে আপনি প্রসঙ্গটা তুলেছেন এবং আমি আশা করি যে আমি একটু সুযোগ পাবো যে ওই প্রশ্নগুলোর কিছুটার কথা বলার। প্রথমত হচ্ছে যে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস কতদিন থাকবেন সেটা সংক্রান্ত কথা বলার কোনো ইখতিয়ার আমার নেই, মানে কোনো বিদ্যা বুদ্ধিও আমার নেই। আমি কোনো গুণিন না, ফলে আমার পক্ষে বা কেউ এরকম কোনো প্রজেকশন করা সম্ভব না যে এই সরকার কতদিন থাকবেন কিংবা থাকবেন না। কিন্তু কোনো একটা সরকার, সেটা নির্বাচিত সরকার কিংবা অনির্বাচিত সরকার, অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, তার থাকার কতগুলো প্রিকন্ডিশন আছে। সে ক্ষমতা চালাতে পারেন, তার প্রিকন্ডিশনগুলোর মধ্যে একটা হচ্ছে বা প্রধানতমটা হচ্ছে যে তার একটা গ্রহণযোগ্যতা, লেজিটিমেসির প্রশ্ন, জনগণের কাছে তার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই সরকার তার যে পরিচালনার অঙ্গগুলো আছে, যেমন সামরিক বাহিনী, যেমন পুলিশ, যেমন আমলাতন্ত্র, এদের উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে কিনা, যেটা দিয়ে পরিচালনা করতে পারবেন। এবং একই সাথে এই সরকার তার যে এক্সটার্নাল কাউন্টার পার্ট আছে, বিদেশে যে সমস্ত পক্ষগুলো আছে, তাদের কাছে সে গ্রহণযোগ্য একটা এন্টিটি হিসেবে কাজ করতে পারেন কিনা, এটা হচ্ছে তার একদম ন্যূনতম শর্ত থাকতে হবে। তো এই শর্তগুলো যতক্ষণ পূরণ করতে পারে কোনো একটা দল বা পক্ষ বা শ্রেণী, ততক্ষণ সে নির্বাচিত হোক অথবা অনির্বাচিত হোক, সে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে। ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভিত্তিটা কি? আজকে প্রধান যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে কাজ করছে, তাদের একটা সমর্থন আছে, আমি মনে করি যে এখনও আছে, তারা শুরু থেকেই দিয়ে এসছেন, ফলে সেই সমর্থনটা উনি এনজয় করছেন। একই সাথে সাধারণ মানুষ যারা রাজনৈতিক দলগুলোর বাইরে আছে, তাদেরও একটা সমর্থন কিন্তু এই সরকারটা এনজয় করছেন। এটা আমার কথা হচ্ছে, এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? প্রমাণ করতে হওয়ার এটা একটা রাস্তা, যদি যারা সমর্থন করছেন না তারা যদি এই পরিমাণ শক্তিশালীভাবে মোবিলাইজড হতে পারে যে এই সরকারকে অচল করে দিতে পারে, তাহলে বোঝা যাবে যে এই সরকারের সমর্থন নেই। তো যতক্ষণ পর্যন্ত এই সরকারকে অচল করে দেওয়ার মতন একটা পক্ষ, একটা বিরাট মোবিলাইজেশন না হবে, ততক্ষণ পর্যন্ত এই সরকার চাইলে থাকতেই পারে। থাকবে কিনা থাকবে না সেটা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে যেটা হেলাল ভাই বললেন যে রাজনৈতিক, এটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতিতে যদি এই সরকার টিকে যেতে পারে তাহলে সে অনেক দিনই থাকতে পারে। আবার একটা ফাইট ইনভাইট করছেন? আমি ইনভাইট করছি না, আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে ব্যাপারটা এইরকম। যমুনায় যে করাই মব হলো, তাই তো প্রত্যেকবার যথেষ্ট রকম মব না বলেই উনি থাকেন, ঠিক আছে? আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, আমি কোনো কিছু ইনভাইট করছি না, যে পরিস্থিতিটা এরকম ব্যাখ্যা করছেন। তো এরকম এই জায়গা থেকে যেমন আমি ফিরতে চাই আবার হেলাল ভাই প্রসঙ্গে, যে পুলিশ সংস্কার, সংবিধান সংস্কার, নারী সংস্কার, এই সংস্কার কথাটা অসংখ্য দেয়ালে লেখা আছে। এই পুরো জুলাইয়ের আন্দোলনের অন্যতম একটা জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল পুলিশ। সাধারণ মানুষ গত 15 বছরে তো বটেই, গত স্বাধীনতার পর থেকেই বলা যেতে পারে পুলিশ এবং মানুষের মধ্যে একটা বিশাল দূরত্ব, সেই দূরত্বটা আওয়ামী আমলে প্রচন্ড বেড়েছে। জুলাইতে এসে এটা ভয়ঙ্করতম হয়েছে, কিন্তু ফলে পুলিশের তার সবচেয়ে বেশি নির্যাতনের 100 বার। ফলে পুলিশের পরিবর্তন, পুলিশ যেভাবে চলছে, তার যে প্রশাসন, তার ব্যবস্থাপনা, এটা সবার দাবি, এটা সমস্ত মানুষের দাবি। তাহলে এই দাবিটা যদি এই সরকার রেসপন্ড না করে, এটা তার দায়িত্ব না যে কোনোভাবে সেখানে সে রেসপন্ড করবে। এটাকে কিভাবে শেষ পর্যন্ত সাজাবে, সেই সাজানোর কাজটা অবশ্যই একটা পরের সরকার আসবে, নির্বাচিত সরকার, তারা এটা দায়িত্ব নেবেন। কিন্তু তার যে পথরেখাটা, সেটা এরা করে দিতে পারেন না, এটা তাদের কাছে প্রত্যাশা আছে না।
আমরা আপনার মূল প্রশ্ন যেখানে ছিল যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি খুশি এবং আমি অবাক হচ্ছি না যে হেলাল ভাই তাদের আগের লিগাসিটাকে অস্বীকার করছেন না। যে 91-তে যে সরকারটা হয়েছিল সেই অর্থাৎ 90-এর আন্দোলনের পরে সেই সরকার সেই সময় কিন্তু আমাদের 3 জোটের রূপরেখা ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সেই সময় যারা নির্বাচিত হয়ে আসলেন যে রাজনৈতিক দল সেই 3 জোটের রূপরেখার কথা ভুলে গেলেন। অর্থাৎ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যার কাছে ক্ষমতাটা হস্তান্তরিত হলো সে কিন্তু তার যে পুরনো যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি থেকে সরে গেলেন। তাহলে আমরা আবারও আজকে নির্বাচনের কথা বলছি, আবারও আমরা সমস্ত প্রত্যাশা একটা নির্বাচিত দলের কাছে দিয়ে দিব এবং উনি এসে ভুলে যেতে পারেন সেই সম্ভাবনার কথাও হেলাল ভাই বলছেন। এবং সেই সম্ভাবনার কথা সমস্ত দেশের মানুষ সজাগ যে এই সম্ভাবনাটা এবারও হতে পারে। অর্থাৎ সেই সম্ভাবনাটা হতে পারে বিধায় সম্ভাবনা অথবা আশঙ্কা, সেটার সেই আশঙ্কার কথা বিবেচনা করেই মানুষ ভাবছে যে কোনো নতুন বন্দোবস্তের দিকে যাওয়া যায় কিনা। সেই বন্দোবস্তের একটা অন্যতম অনুষঙ্গগুলো হচ্ছে সংস্কার।